হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে, তাই আর কি পর্দাটা সরিয়ে একটু দেখিয়ে নিলাম বেলা কত হলো। তো বেলা দেখলাম অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, যেহেতু রাত্রেবেলা অনেক লেটে শুয়েছিলাম। তো সেই জন্য করে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে কিছু করি না করি, আমার সবার আগে রান্নাঘরে আসতেই হয়। কারণ হচ্ছে এটাই শিরিন স্কুলে যাবে, আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলে গেছে যে সে আজকের এখান থেকে ভাত নিয়ে যাবে। আরও হুটপাটের মধ্যে, যেহেতু শিরিনের গাড়ি আসবে 9:40-এর মধ্যে, আর 9:40-এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। কি করে করব বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে শরীরটাও খারাপ। তার মধ্যে যে এত তাড়ার মধ্যে যে 9:40-এর মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে, আর শিরিনের খাওয়া, তারপরে তোমাদের দাদাভাইয়ের ভাত সব কিছু রেডি করে দিতে হবে। তার মাঝখানে ছোটোবাবুর খাওয়া দাওয়া আছে। তো এত হুটপাটের মধ্যে সত্যি ভালো লাগছিল না। তো ও সঙ্গে সঙ্গে ভাবছিলাম যে উঠে কি করব। তার আগে থেকে অবশ্যই রাত্রেবেলা, তার আগের দিন রাত্রেবেলায় মনে মনে ভেবে রেখে দিই যে কি রান্না করব বা কী ব্যাপার। তার আগের দিন রাত্রেবেলা ভেবে রেখে দিয়েছিলাম ডিমে আলু রান্না করব। তো দেখো, ডিমে আলু রান্না করবো বলে ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে ভাত নেবে বলে। তো আমি বললাম একটু 10 মিনিট মতন বসো, 10 মিনিটের মধ্যে কিন্তু আমি সব কিছু তোমাকে গুছিয়ে দেবো। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি কোনো দিনও পারবে না এত তাড়াতাড়ি করতে। কিন্তু আবার তোমাদের দাদাভাই ওই কথাটা বলে আমাকে বললো একটু পাস্তা করো, যেহেতু একটা দাদা এসছে আমার সঙ্গে, তুমি একটু পাস্তা করো। তো সঙ্গে সঙ্গে কি করলাম, পাস্তাটাও পাশের, যেহেতু দুটো ওভেন, দুটোতে আমি বসিয়ে দিয়েছি। পাস্তাটা আমি এপারে বসিয়ে দিয়েছি, আর এপারে কিন্তু আমি আলুটা আর এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে দেখলে, ডিমটা ছাড়িয়ে নিলাম, পেঁয়াজটা লাল করতে দিয়েছি। আর কি হয়েছে দেখো, এই কড়াইয়ের মধ্যে, একই কড়াইয়ের মধ্যে যে আমি ডিমটা ভেজে নেব সেটাও আমার মনে ছিল না। হুটপাটের মধ্যে, সত্যি কথা, সকালবেলা এত হুটপাটের মধ্যে যে কি কাজ করব সেটাই ভুলে যায়। তো হুটপাট করে পাশের গ্যাসে আর কি আমি কিন্তু তেল দিয়ে আমি ডিমটা ভাজবো বলে, সেই জন্য করে পাশের গ্যাসে আর কি আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর পাস্তাটা একটু ঠান্ডা করতে দিয়েছি বলে ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি পাস্তাটা করব। তো আমি এপারে দেখো রান্নাটা করছি হুটপাট করে। ছোটোবাবু উঠে গেছে, ছোটোবাবুরও খাওয়াতে হবে, শিরিনকে পুকুরে নিয়ে যেতে হবে গা ধোয়ানোর জন্য। আর বাসি বাসন থালা তো এখনও অনেক পড়ে আছে, সেগুলো সব মাজতে হবে। তার মধ্যে ঘরটাও এক হাঁটু হয়ে আছে। শিরিন চলে গেলে স্কুলে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়। কারণ হচ্ছে এটাই, ছোটোবাবুকে নিয়ে একা পুকুরে যাওয়া, পুকুর থেকে আসা অনেকটা দূর, তো আর ভয় লাগে জানো তো। বাচ্চা মানুষ যদি বাই চান্স পড়ে যায় বা কিছু একটা যদি স্লিপ রাস্তা যদি পড়ে যায়, দুজনে মিলে ভয় লাগে। তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমি ওই পারে আলুটাও দিয়ে দিয়েছি, তরকারিটা কষিয়ে নেব বলে ঠিক করছি। তো চলো আমি এপারে রান্নাটা করে নিয়ে কিন্তু পাস্তাটা আবার করতে হবে। তো ডিমটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ না ডিমটার মধ্যে একটু কেমন হালকা হালকা গ্যাস বের হচ্ছে। তো আমি ডিমটা এপার থেকে ভেজে নিলাম, আর এপারে মশলাটা আমি কষিয়ে ছেড়ে দিলাম। তো দেখো আমার কিন্তু এপারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখো কি অবস্থা, রান্নাঘরটা যা তা ব্যাপার হয়ে গেছে। সকালবেলা প্রতিদিনই সকালবেলা রান্নার সময় আমার রান্নাঘরটা ঠিক এইরকমই হয়ে যায়। আশা করছি যারা আর কি হুটপাটের মধ্যে এরকমই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না করা, আরও যদি স্পেশালি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, মুখের দিকে তো তাকানোই কল থাকবে না। তো সেম একই জিনিস আজকে আমার সঙ্গে হয়েছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আবার তার উপরে কি হয়েছে, রান্না করতেও লেট হয়ে গেছে। তো আমি হুটপাট করে প্রচুর পরিমাণে সঙ্গে সঙ্গে কিন্তু বাসি জামাটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি বলে নাইটিটা পরে নিই। কিন্তু নাইটিটা যে আবার চেঞ্জ করতে হবে কারণ আছে, যেহেতু পুকুরে যাব তখন কিন্তু নাইটিটা পরে যেতে হবে। আর তার আগে ঘরের মধ্যে যেহেতু দাদাটা আসবে, সেই জন্য আমার কি করতে হবে, চুড়িদারটা আবার পরে নিতে হবে। তো আমি যেহেতু চুড়িদারটা পরবো, তার আগে আমি এপারে রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কালকে বাবুর কলাটা শেষ হয়ে গেছে, একটাই ছিল। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই কিন্তু আবার কলা নিয়ে এসেছে ছোটো বাবুর জন্য। তো আমি কলাটা নিয়ে আবার ভালোভাবে চাপা দিয়ে রেখে দিলাম। আর এপারে দেখো তক্তপোষটা, রোজ কিন্তু এই জিনিসটা আমার সঙ্গে হয়ে থাকে জানো তো। আমি এমন একটা মেয়ে, আমার রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সত্যি কথা বলতে যতই কষ্ট হোক না কেন আমার কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয়, রেগে যাই আমি।
আমার কষ্টের মধ্যে আমি একটু কষ্ট পাবো ঠিক কথা, পরে রেস্ট নিয়ে নেবো, কিন্তু আগে আমি যদি আমার ঘরটা গুছিয়ে নিয়ে রেস্ট নিই, এর থেকে শান্তি মনে হয় কিছু নেই। আমার যতই শরীর খারাপ লাগুক না কেন, হাজার কষ্টের মধ্যেও আগে আমি আমার ঘরদোরগুলো গুছিয়ে নিই, তবে আমি রেস্ট নিই। অনেকে আছে একটুখানি করে কাজ করবে, আবার রেস্ট নেবে, আবার এসে কাজ করবে, কিন্তু সত্যি কথা বলতে আমি ওটা পারি না, আমার দ্বারা হয় না ওটা। তো আমি কি করি, টানা কাজ করে নিই, তারপরে আমি যা রেস্ট যদি পাই তো হবে, না রেস্ট পেলে নাই হবে। সত্যি কথা বলতে আমি কিন্তু কম রেস্ট পাই। আমার অবশ্যই তোমরা দেখতে বুঝতে পারছো রান্নাঘরটা কী অবস্থা ছিল, মুহূর্তের মধ্যে কেমন চেঞ্জ করে নিলাম। কারণ আমার কিন্তু 9টা 40-এর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। 9টা 40-এ সিরিনের গাড়ি আসবে, তার মধ্যে ওর খাওয়া দাওয়া তারপরে সব কিছু কমপ্লিট করতে হবে। তার মধ্যে বাড়িতে একটা অতিথি আসছে, মানে বুঝতে পারছো এই হুটপাটের মধ্যে সকালবেলা খালি পেটে ওষুধ আছে কিছু খেতেও ভুলে গেছে। তো ওদের টিফিন দেওয়ার আগে আমি আমারটা আগে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি ঠান্ডা করতে দিয়েছে, আর সিরিন এদিকে রেডি হয়ে গেছে। সিরিনকে স্কুলে দিয়ে এসে দেখলাম রুমটা জানা তাই অবস্থা, রুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর ছোটো বাবু আমি জানি না কেন আজ 2 দিন প্রচুর পরিমাণে জ্বালাতন করছে, কাঁদছে, এদিক ওদিক করে জ্বালাতন করছে, মাম্মা তুমি আমার কোলে নিচ্ছ না কেন, মাম্মা তুমি আমাকে একটু আদর করো, এইরকমই মানে আর কি জেদ। তো কী করবো বুঝতে পারছি না, ওকে একটু ঠান্ডা করলাম, বাবু ড্রয়িং করো একটুখানি বলে একটা খাতায় একটা রং আর কি একটু দিলাম ওর কাছে, যে ও একটু রং করবে ওদিকে, তার মাঝখানে আমি ঘরটা একটু গুছিয়ে নেবো। আর তোমরা অনেকে আমার কমেন্ট করো তুমি তোমার ছোটো মেয়েকে কী খাও। সত্যি কথা বলতে আমার ছোটো মেয়েকে আমি কিচ্ছু খাওয়াই না। তোমাদের যদি ওই ডেলি রুটিন যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই একদিন ওর মানে 3 বছরের যে ডেলি রুটিনটা আমি যেটা ওকে খাওয়াই, কিংবা ও কীভাবে থাকে সারাদিন কী কী করে সেগুলো তাহলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট করে দেখতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। সংসারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমরা মেয়েরা যেদিকে চোখ দেব সেদিকটাই হবে, আর যেদিকে চোখ দেব না সেদিকটা কিন্তু কিছু হবে না। তো দেখো এদিকে কিন্তু ভিজে কাপড় চোপড় 2-3টে ছিল, 2-3টে নয় আছে, চারিদিকেই আছে, কিন্তু স্পেশালি এটাই ছিল, সেই জন্য করে এটা আমি একটু পাখার তলায় দিলাম, যেহেতু বিকালেও একটু হাঁটতে বের হবে। তো এই 3টে জিনিস পাখার তলায় দিয়েছে। আর ওকে বললাম বাবু ফোনটা চালিয়ে দিচ্ছি, তুমি একটুখানি ফোনটা দেখো, তার মাঝখানে আমি একটু নিচেটা পরিষ্কার করে নিই। তো দেখো বাবু হয়ে ফোন দেখছে, আর আমি কিন্তু এই পাটটা একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সিরিন না থাকলে সত্যি কথা প্রচুর পরিমাণে অসুবিধার মধ্যে পড়ে যাব আমি। তো সিরিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করছি। এই তো প্রতিদিন কিন্তু আমি শোকেসটা যতটুকু পারি হাত দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি, কারণ প্রতিটা বাড়িতে বাচ্চা আছে, আর আমার বাচ্চাগুলো তো প্রচুর পরিমাণে ভালো, সেই জন্য আমি যতটুকু পারি। দেখো আর তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে আমার তো 2টো রুম, আমি কেন একটা রুমের মধ্যে বাচ্চা তারপর ঘরদোরগুলো গুছাচ্ছি, এগুলো অনেকে আমার এই কোশ্চেনটা করে থাকে। তো তোমাদেরকে আজকে ক্লিয়ার করছি, কারণ আমার বাড়িটা দরমার ঘর, অনেক দিকে উই পোকা খেয়ে পুরো ফাঁকা করে দিয়েছে, চারিদিকে সাপ পোকামাকড় প্রচুর পরিমাণে। সত্যি কথা বলতে সেই জন্য আমি যতটুকু পারি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, 1 আর 2 হচ্ছে এটাই যে আমি বাবুকে নিচে খুব কমই নামাই। ও তো ছোটোবেলা থেকে উপরে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, সেই জন্য করে ওরা নিচে খুবই কম নামে, আর নিচে যত কম নামবে ততই ভালো, ততই সেফটি থাকবে, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়, সে দিনের বেলা হোক কিংবা রাত্রেবেলা হোক। আমরা সেই জন্য ছোটোবেলা থেকে আমার বাবুদের বিছানার উপরেই অভ্যেস করিয়েছি। বলে না মা যেইভাবে অভ্যেস করাবে ঠিক সেইভাবে বাচ্চা অভ্যেস হবে। তো দেখো আমি এগুলো কিন্তু পরিষ্কার করতে দিয়েছিলাম, তো আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি যতটুকু পারি একটু বিছানার তলাটা ফাঁকা রাখার চেষ্টা করি। তো আমি এপারটা দেখো পর্দাটা খাটিয়ে দিচ্ছি, আর ছোটোবাবু কিন্তু এবার নিচে নেমে গেছে, কারণ ফোন ও খুব একটা ফোন দেখে না, যতটুকু পারে ফোন খুব কমই দেখে, আর একটু গেম টেম খেলে। তো আমার মনে হচ্ছে ওর হয়ে গেছে, সেই জন্য করে নিচে নেমে গেছে। ওর যেগুলো আর কি দরকার সেগুলো যদি আমরা নিচে ফেলে দিই, ও সঙ্গে সঙ্গে নেমে সেগুলো গুড়াতে ব্যস্ত হয়ে যাবে। তো দেখো ও কিন্তু এবার ঘর ঝাঁট দিচ্ছে, আমি এপারে কাজ করছি দেখে আমাকে জিজ্ঞাসা করলো মামা আমি ঘরটা ঝাঁট দিই, তাহলে আচ্ছা ঠিক আছে দাও। দেখতে দেখতে যে মেয়েটা এত বড় হয়ে যাবে সত্যি মানে ভাবনার বাইরে। তো ঘর ঝাঁট দিচ্ছে। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আমরা মেয়েরা অনেকে বলে রূপ নেই তো কি হয়েছে, গুণ তো আছে। আমি আমার জীবনটা দিয়ে মানে তোমাদেরকে বলি, অনেকে আমাকে বলে গেঁড়ি। গেঁড়ি মানে আমি বুঝি না, মানে আমি অনেক মানে আমার হাইটটা শর্ট বলে তারা আমাকে গেঁড়ি বলে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কেউ কাউকে নিয়ে হাসাহুসি করলে তার ফ্যামিলিতে কিন্তু একই জিনিসই হয়। আর সত্যি যারা আমাকে গেঁড়ি বলতো তাদের ফ্যামিলিতেও ঠিক গেঁড়ির মতন কিছু একটা জিনিস এসে গেছে। আমি এটা ভেবে খুবই আনন্দিত, মানুষের করে আনন্দ পেতে নেই, তবু আমি আনন্দিত, কারণ তারা আমাকে নিয়ে একসময় প্রচুর পরিমাণে হাসাহুসি করেছে।
তো দেখো আমার কিন্তু বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এসেছি ঘরটা মুছতে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে আমি নিচে যেটা বিছাই আর কি, সেটা কিন্তু আমি তুলে দিয়েছিলাম রোদে দেবো বলে। তো সেটা আমার রোদ দিতে পারিনি, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে। সেটা আবার মেঝেতে আমি বিছিয়ে দেবো। তো তার আগে আমি একটু ঘরটা মুছে নেব। তো আমি যেটা তোমাদেরকে বলতে বলতে আর কি থেমে গেলাম, যে এরকমই মানুষকে নিয়ে কখনো হাসতে নেই, কখনো মানুষকে নিয়ে নিন্দা করতে নেই। কারণ মানুষ কখন কীভাবে থাকে আর কখন যে তার মধ্যে পরিবর্তন এসে যাবে, কিংবা আজ তোমাদের সামনে আছি, কাল নাও থাকতে পারি। সেই জন্য করে কেউ কোনো দিনও কাউকে দেখে অহংকার করতে নেই। আমার রূপ নেই ঠিক কথা, কিন্তু আমি মনে করি আমার উপরওয়ালা আমার অনেক গুণ দিয়েছে। সেই গুণগুলো আমি তোমাদেরকে দেখিয়ে তোমরা আমাকে এত ভালোবাসছো। আমি এটাই মনে করি, সত্যি কথা। আমার রূপ নেই তো কী হয়েছে, আমার গুণ আছে, সেই জন্য তোমরা আমাকে এত ভালোবাসো। তো সত্যি কথা বলতে আমি কিন্তু আমার এপারে দেখো আমার এটা গুছানো হয়ে গেছে। এবার ছোটো বাবুর অবস্থা দেখো, এটা নিচেই বিছালে, ও কিন্তু উপরে একদমই থাকে না, নিচেই নেমে আসে। তো একই জিনিস করবে, দেখো নিচে নেমে এসছে। আর আমি ওকে বলছি বাবু একটু সাইড দাও, আমি এটা ঘরটা কমপ্লিটভাবে দেখাই। না হবে না, দেখানো যাবে না। তো দেখো আমি তোমাদের কিন্তু আমার ঘরটা গুছানোটা কমপ্লিট করে দেখিয়ে দিলাম। চলে এসেছি পুকুরে, ছোটোবাবু একা আছে, ফোন দেখছে ঘরের মধ্যে। ওকে রেখে আমি কিন্তু চলে এসেছি। আর আমি তোমাদের আগেও বলেছি আমার বাড়িতে সাপ পোকামাকড়ে ভয় প্রচুর পরিমাণে। যখন আমি ওদেরকে বাড়িতে রেখে দিয়ে আসি, ছোটুকে কিংবা বড়োবাবুকে, আমার কিন্তু কান সারাক্ষণ ওদিকেই থাকে। হয়তো এই বুঝি মা বলে ডাকলো, আমার মনটাও সেখানে পড়ে থাকে। যেহেতু আমার সত্যি কথা বলতে আমার দুটো বাচ্চা দেখার মতন কেউ নেই। আমি খুব কষ্ট করে সিরিনকেও বড় করেছি, আর ছোটোবাবুকে সেম একইভাবে। পানির কষ্টটা তো সারা জীবন পেয়েই এসেছি, আর ঠিক একইভাবে বাচ্চাগুলোর খুব কষ্টভাবে বড় করছি। দেখো আমি থেমে গেছি কাজ করতে করতে, হঠাৎ করে যেন মনে হলো ছোটোবাবু আমাকে ডাকছে। তো ভাবলাম যে দেখলাম যে না ডাকেনি, তার মাঝখানে আরও হুটপাট করে আমি কাজটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলি, তোমরা যারা হাসাহুসি করো যে এরকমই এই ব্যাপার, এই ভিডিও করে তাই করে, প্লিজ কেউ হাসাহুসি করবে না। কারণ মানুষের জীবনটা সত্যি খুব কঠিন। আমার জীবনটা স্পেশালি খুব কঠিন বলে আমার মনে হয়। কারণ আমি খুব কঠিনভাবে, আমি ছোটোবেলার থেকে খুব কঠিনভাবে বড় হয়েছি, এমনকি আমি খুব কঠিনভাবে এখনও পর্যন্ত চলছি। সেই জন্য করে মানুষকে নিয়ে কখনো হাসতে নেই, কখনো মানুষকে নিয়ে নিন্দা করতে নেই। আজকে দেখো আমি তোমাদের ভালোবাসাতে, আমার রূপ নেই তাই কী হয়েছে, কিন্তু তোমরা আমাকে, আমার গুণ দেখে তোমরা আমাকে ভালোবাসো। আজকে তোমাদের ভালোবাসাতে এতটাই দূরে আমি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে ভালোবাসা দাও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের সাপোর্টে আমি এতটা দূরে আসতে পেরেছি। আশা করছি আগামীকাল কিংবা আরও সারা জীবন তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো তোমরা সকলে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, তোমরা আমার বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, তবে আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তো সকলে আমার জন্য দোয়া করবে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আরও স্পেশালি একটা জিনিস বলি, বড়োবাবুর পরীক্ষা আসছে সামনে, তোমরা একটু বড়োবাবুর জন্য দোয়া করবে যাতে ওর পরীক্ষাটা ভালো হয়, আর আমি যাতে ভালোভাবে আমার দুটো বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে পারি। রূপ নিয়ে কেউ কোনোদিনও ধুয়ে খাবে না, গুণটা যাতে সারা জীবন আমার মধ্যে থেকে যায়, এরকমই দোয়া করো। তো দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমি কড়া মাজলে কিছুটা কমপ্লিট হয়ে যাবে আমার কাজ। তো আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে এই রকমইভাবে হাসি খুশির মধ্যে আমার এই ভিডিওটা তোমাদেরকে পোস্ট করতে। একটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, আর যখন তোমাদের কমেন্টগুলো পড়ি সত্যি অমায়িক লাগে। আমার অনেকটা কষ্ট দূর হয়। অনেকে বলে আপু তোমার কাছ থেকে এই শিখলাম তাই শিখলাম, বেশ ভালো লাগে গো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি এতটা কষ্টের মধ্যে থাকি, কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেকটাই আনন্দের মধ্যে থাকি। তো প্রতিদিন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে যে নেতাটা দিয়ে আমি কাজ করে থাকি, সেই নেতাটা এক হাতে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে যাই, যাতে কাজটা আমার কম হয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এবারে কাজ প্রায় কমপ্লিট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। খুদা হাফিজ।